অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইং। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। শেখ হাসিনার সাক্ষাৎকার একযোগে দুনিয়ার সেরা 3টি গণমাধ্যমে প্রকাশিত হলো, 2টি বার্তা সংস্থা এবং একটা পত্রিকা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বার্তা সংস্থা, এএফপি এবং রয়টার্স। এই 3 গণমাধ্যমে যখন প্রকাশিত হলো একই দিনে শেখ হাসিনার সাক্ষাৎকার, তখন প্রশ্ন উঠেছে যে একই দিনে পৃথিবীর সেরা 3 গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো কেন? কেন ভিন্ন ভিন্ন দিনে নয়? কেন তারা একমত হলো যে একই দিনে সেটা প্রকাশিত হবে? গণেশ উল্টানো বলতে আমরা সাধারণত একটি দেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, রাষ্ট্র ক্ষমতার যারা বসা থাকেন তাদেরকে উচ্ছেদ করা এবং সেই উচ্ছেদ করার জন্য সেই রাষ্ট্র ক্ষমতার চাইতেও আরো একটি শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা। প্রথম প্রশ্ন করি আপনাকে যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলকে যে ডেকেছিলেন এবং তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতার সময়ও সেটা জানালেন, সেই যে জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা করলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইং। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আগামী 15 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। এরপরেই আপনারা নভেম্বরের 15 তারিখের মধ্যে, নভেম্বর তো প্রায় এসে গেছে, দ্যাট মিনস ধরা যায় 15 দিন। ওই 15 দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে। আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে, গণভোটের দামামা বেজে গেছে। এখন এই গণভোটে আবার বিএনপি রাজি না, কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতা আবার বিএনপির নাই। জামাত বিএনপির ভিতর কি আলোচনা চলছে জানেন? এই যে খবরটা হচ্ছে, এটা আমি যেটা বিশ্লেষণ করছি, 15 নভেম্বর মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার তাগিদ। কারণ 15 নভেম্বর কেন? তাহলে 30 নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে। এই কারণে 15 নভেম্বরটা সিরিয়াস। এখন যদি এটা হয়, বিএনপি কি করবে? জামাত, চরমনাই সহ 8 দল তারা মাঠে আছে যে না, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। দেখেন, এখন গণভোট মানে জনগণের মতামত। কোন গণতান্ত্রিক দল এই গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক। বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার। মাঠে নামেন না, পিঠের চামড়া থাকবে না। গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন। আমরা চাই, জামাত তো হাসে ভিতরে ভিতরে, আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আছি, বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক, দলে তো মজা হয়। কিন্তু বিএনপি নামে না, নামতে পারবে না ভাই। বিএনপির রাজনীতি নাই, কোনো বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই। এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামা তো সম্ভব নয়, আর গণভোট যদি ইউজ করেই ফেলে কি আর করার, তাহলে আওয়ামী লীগ 14 দল আর বিএনপি আমরা মিলে না ভোট দেব। মানে তাদের হিসাব, বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ, বিএনপি 14 দল এরা না ভোট দিলে 75% না ভোট করবে, আর 25 থেকে 35% হিসাব যে ওখানে হা ভোট করবে। জামাত বা যারা জুলাইয়ের পক্ষে তারা 25 থেকে 35% না ভোট বিজয়ী হবে, তখন মজা বুঝবা। তো বিএনপি এমন একটা পর্যায়ে গেছে, এই যে তোলপাড়টা এমন পর্যায়ে গেছে, বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আবার জামাত মিটিমিটি হাসে, ইউনূসও মিটিমিটি হাসে। মানে বিএনপি এমন মাইন্ডকে চিপে করেছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয়, তাহলে জামাত, ইউনূস আরো বেশি খুশি, আর বিএনপি ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে। তখন কি হবে জানেন? তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে। গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ, বা এটা পুরোপুরি বিএনপির উপর, কারণ বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে। তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে, ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে। বুঝতে পারছেন? না ভোট বিজয়ী করে শান্তি পাবেন এত সোজা না। অতএব আগামী গণভোট একমাত্র হা ভোট দিয়ে বৈধতা নেওয়ার জন্য, এর বাইরে কিছু হলে তখন বিপ্লব হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেকের এই প্রশ্ন আছে যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন, নভেম্বরের মধ্যেই যদি গণভোট হয়
আর গণভোটে যদি না ভোট জিতে যায় জুলাই সনদ কি তাহলে সব শেষ? না, না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব। এবং আপনি নিশ্চিত থাকেন না ভোট জিতে গেলে ডক্টর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকবেন, বাধ্য হবেন ক্ষমতায় থাকতে। অন্য উপায় এই সংস্কার নতুন ভাবে আবার ইউনূসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে এই সংস্কার করতে বাধ্য হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। এটাই রাজনীতি। অর্থাৎ গণভোট মানে শুধু ভোট জেতানোর জন্য, এর বাইরে গণভোট চলবে না, মানে এর বাইরে গণভোট ওটা কার্যকর হবে না, শুধুমাত্র ভোটের জন্য। আর এটা হচ্ছে কাল্পনিক আলাপ। বাস্তবে এদেশের জনগণ সংস্কার চায়। আওয়ামী লীগ ভোট দিতে আসলেও 80 থেকে 85% মানুষ ভোট দিবে, মানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিবে, জুলাই সনদের আইনি ভিত্তিতে আর পক্ষে ভোট দিবে। এটাই হচ্ছে সত্য কথা। দর্শক আবার দেখেন এনসিপি তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। এর মানে এই যে দ্রুত নির্বাচনের প্রস্তুতি, এতে এনসিপিও খুব রাগ। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, কিসের নির্বাচন? জামাত পুরোপুরি প্রস্তুত, ঠিক আছে নির্বাচনটা হয়ে যাক, কারণ হলেই তো আমরা ক্ষমতা আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। প্রত্যেকটা দলের উপর প্রভাব পড়ছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখন জাতীয় নির্বাচনে চাইতে গণভোট, যে গণভোটটা কখন হয় এবং গণভোটের ফলাফল কি হয়। তবে এই ফলাফল কি হবে ক্লিয়ার। ভোট জিতলে বাংলাদেশ জিতে গেছে, না ভোট জিতলে আরেকটা বিপ্লব। এটা হচ্ছে গণভোটের সম্ভব ফলাফল আফটার ম্যাথ অফ গণভোটের ফলাফল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি নিঃশেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। মানে এত দ্রুত নির্দেশ দিচ্ছেন বা এগোচ্ছে, বোঝা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে গণভোটের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বরে 13 জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আরো জানান। কিন্তু তার আগে যে গণভোট, ওইটি হচ্ছে আসল খেলা, ওইটার উপরে নির্ভর করবে। জামাত তো শর্ত দিয়ে দিয়েছে যে গণভোট না হলে জাতীয় নির্বাচন সম্ভব নয়, আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবে। এই জন্য নভেম্বরই হতে পারে। সচিব শফিকুল আলম জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে জোরালো প্রস্তুতি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানান মহল করছে, এমনকি সেনাবাহিনীকে ওখানে এনগেজ করা হচ্ছে। ওয়াকার অবশ্য আছে চাপের উপর। তো দর্শক এই জায়গায় এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এত দ্রুত ঠিক করার অন্যতম কারণ হচ্ছে দ্রুত গণভোট আয়োজনের একটা চিন্তা সরকারের আছে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আগামী 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে এবারে নির্বাচনগত 3 নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না। এখন 1 নভেম্বর থেকে কি হবে, অমুক তমুক, সবকিছুর মূল কথা হচ্ছে গণভোটটা কিভাবে হবে। অর্থাৎ জাতির দৃষ্টি এখন গণভোটের দিকে, এবং গণভোট কখন হবে, কিভাবে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কিনা, সবকিছুর হিসাব নিকাশ আগামী 15 দিনের মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে। দর্শক সম্প্রতি মানে 29শে অক্টোবর, এই তো একদিন আগে শেখ হাসিনার সাক্ষাৎকার একযোগে দুনিয়ার সেরা 3টি গণমাধ্যমে প্রকাশিত হলো, 2টি বার্তা সংস্থা এবং একটা পত্রিকা, দ্য ইন্ডিপেন্ডেন্ট বার্তা সংস্থা এএপি এবং রয়টার্স। এই 3 গণমাধ্যমে যখন প্রকাশিত হলো একই দিনে শেখ হাসিনার সাক্ষাৎকার, তখন প্রশ্ন উঠেছে যে একই দিনে পৃথিবীর সেরা 3 গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো কেন? কেন ভিন্ন ভিন্ন দিনে নয়? কেন তারা একমত হলো যে একই দিনে সেটা প্রকাশিত হবে? ভেতরের রহস্যটা কি? ভেতরের রহস্য খুঁজে বের করেছে বাংলাদেশের গণমাধ্যম বাংলা ট্রিবিউন। ট্রিবিউনার্স একটা কাজ করেছে, তারা ভেতরের রহস্যটা খুঁজে বের করতে পেরেছে এবং রহস্য খুঁজে বের করতে গিয়ে বেশ মজাদার তথ্যই তারা বের করে এনেছে। তাদের ইনভেস্টিগেশনে যে রহস্যটা বেরিয়ে আসলো, সেটাকে এক ধরনের আওয়ামী লীগের রাজনৈতিক পরিপক্কতা যেমন বলা যেতে পারে, তেমনি শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা যে একটু দোটানার মধ্যে ছিল। মাঝখানে মনে হচ্ছিল যে শেখ হাসিনাকে ভারত রাখবে কি রাখবে না, সেই ব্যাপারেও একটা পরিষ্কার সিগন্যাল পাওয়া গেছে এই ঘটনার মাধ্যমে। ভারতের সঙ্গে তার সম্পর্কের জায়গাটা আরো বেশি দৃঢ় হয়েছে, এমনটা বাংলা ট্রিবিউন তার উদ্ঘাটিত রহস্যে প্রকাশ করার চেষ্টা করছে। বাংলা ট্রিবিউনের দিল্লি প্রতিনিধি এই ইনভেস্টিগেশনটা করেছেন, করে খুবই চমৎকার কিছু তথ্য বের করে এনেছেন। সেই তথ্য নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে, যে একই দিনে বিশ্বের অন্যতম সেরা 3টি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার যখন প্রকাশিত হলো, শুধু সেই 3টি না, সেই 3টিকে অবলম্বন করে বিশ্বের বহু গণমাধ্যম এবং ভারতেরও একাধিক গণমাধ্যমে সেই নিউজ প্রকাশিত হলো। এর পেছনের রহস্যটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক বলছিলাম, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার একই দিনে এএপি, রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত হলো এবং এএপি, রয়টার্সকে উদ্ধৃত করে আল জাজিরা সহ বহু গণমাধ্যম তাদের মতো করে এটা নিয়ে নিউজ করলো এবং সাক্ষাৎকার প্রকাশ করলো। আল জাজিরাতে দেখেছিলাম যে আল জাজিরা একেবারে শেখ হাসিনার বিপক্ষে যায় এরকম একটা কাভার ফটো দিয়ে তারা নিউজ করেছে। সেটাতে মনে হয়েছে যে আল জাজিরা শেখ হাসিনাকে একেবারে সম্পূর্ণ সমালোচনার চোখেই দেখছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে অন্যান্য গণমাধ্যম, বিশেষ করে যে 3টি গণমাধ্যম
শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে তারা কোনো নেগেটিভ অ্যাপ্রোচ করেননি, তারা পজিটিভ অ্যাপ্রোচ করেছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই তিনটি গণমাধ্যম কোথাকার গণমাধ্যম? আমেরিকার গণমাধ্যম, যুক্তরাজ্যের গণমাধ্যম এবং ফ্রান্সের গণমাধ্যম এবং বিশ্বসেরা এই তিনটি গণমাধ্যম। তাদেরকে কেন্দ্র করে বিশেষ করে এএফপি এবং রয়টার্সকে উদ্ধৃত করে পৃথিবীর বহু গণমাধ্যমে এই একই দিনে খবর প্রচারিত হতে আমরা দেখলাম। এই রহস্যটা কি? বিশেষ করে একই দিনে এই তিনটা গণমাধ্যমকে শেখ হাসিনা একই দিনে কি সাক্ষাৎকার দিয়েছেন নাকি একই দিনে প্রকাশ করার শর্ত ছিল, সেখানেই একটা রহস্য। বাংলা ট্রিবিউন যেটা বলছে, তারা রয়টার্সে ছাপানো ছবিটা ব্যবহার করেছে এই খবরে, সেখানে বলছে যে একই দিনে হাসিনার তিনটি সাক্ষাৎকার কিভাবে আর কেন, তার রহস্য উন্মোচন করার চেষ্টা করেছে তারা বলছে যে একই দিনে তিনটি সাক্ষাৎকার তিনটি আলাদা আন্তর্জাতিক গণমাধ্যমে বুধবার 29 অক্টোবর প্রকাশিত হয়। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা, মার্কিন ও ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপিতে প্রকাশিত এই সাক্ষাৎকারগুলোতে মোটামুটি একই ধরনের কথা শেখ হাসিনা বলেছেন এবং একইভাবে ইমেলে সবগুলো গণমাধ্যমের প্রশ্নের উত্তর ইমেলেই দেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারগুলো কিভাবে আর কেন দেওয়া হলো সেটা খোঁজ করতে গিয়ে বাংলা ট্রিবিউন বেশ কিছু কৌতূহলোদ্দীপক বিষয় জানতে পেরেছে। সেগুলো ঠিক কি এই প্রতিবেদনে একে একে সেগুলোর ব্যাখ্যাও করেছে তারা বলছে যে আগ্রহী ছিল বহু আন্তর্জাতিক মিডিয়ায়। তারা বলছে যে বহু আন্তর্জাতিক মিডিয়া বহুদিন থেকে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য বহুভাবে চেষ্টা করে যাচ্ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের মাধ্যমে, কিন্তু কারো আগ্রহেই সাড়া দেয়া হচ্ছিল না। এই সাড়া যখন মেলেনি আর তিনি এই মুহূর্তে যে ভারত সরকারের আতিথ্যতায় আছেন তাদেরও বিষয়টি এতদিন আপত্তি ছিল এবং যেটা বলছে যে এতদিন সাক্ষাৎকার না দেওয়ার অন্যতম কারণ তারও আগ্রহ ছিল না এবং ভারত সরকারেরও আপত্তি ছিল যে না, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া যাবে না, আপনি সোশ্যাল মিডিয়াতে যে কথা বলছেন সেগুলো বলতে থাকুন। অতঃপর ভারতের সিগন্যাল পাওয়া গেল এবং ভারতের সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে যে প্রেক্ষিতে এই সাক্ষাৎকারটা প্রকাশ হলো সেই প্রেক্ষিত সম্পর্কে বাংলা ট্রিবিউন যে তথ্য বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্য অভিযুক্তদের গণহত্যার অভিযোগে বিচার চলছে তাতে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে তার বিরুদ্ধে রায় ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেই রায় ঘোষণার আগে শেখ হাসিনার বক্তব্যও যাতে বিশ্ববাসী জানতে পারে সেজন্য আওয়ামী লীগের পক্ষে উদ্যোগ নেওয়া হয় এতদিন ধরে পড়ে থাকা অনুরোধগুলোতে সাড়া দেওয়ার। ভারত সরকারও বিষয়টিতে সবুজ সংকেত দেয়। অর্থাৎ এই রায় যখন আন্তর্জাতিক আদালতে রায় ঘোষিত হচ্ছে তখন শেখ হাসিনা মনে করেছেন যে এখন আন্তর্জাতিক মিডিয়াতে তার সাক্ষাৎকার দেওয়া উচিত, তার কথা বলা উচিত, যেন এই রায় ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করতে পারেন এবং বিশ্ববাসীকে ব্যাপারটা জানাতে পারেন। সেই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই দুইজনই আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে যোগাযোগটা স্থাপন করেছেন এবং তারা এইসব প্রতিষ্ঠানকে যোগাযোগ করেন। তারা বলেন যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিতে রাজি, কিন্তু সেটা নিতে হবে ইমেলে। ইমেলে সাক্ষাৎকার নিতে হবে, কিন্তু তখন আবার মানে মিডিয়া আউটলেট এবং বার্তা সংস্থাগুলো পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে ইমেলে সাক্ষাৎকার নিলে উত্তরের পাল্টা প্রশ্ন করার অপশন থাকে না, যেটা খুবই গুরুত্ব সহকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে আনকন্টেস্টেড যেন ছেড়ে দেয়া না হয় তার কোনো প্রসঙ্গ। এটা খুবই মানে মার্কিং করা একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে ইমেলে যখন আপনি সাক্ষাৎকার নেবেন তখন আপনার যে প্রশ্নগুলো আপনি পাঠাবেন শুধুমাত্র সেই প্রশ্নগুলোর উত্তরই আপনি পাবেন, কিন্তু তিনি যে উত্তর দিচ্ছেন সেই উত্তরের পাল্টা আরেকটা প্রশ্ন যে সম্পূরক প্রশ্ন যে থাকতে পারে, যে আপনি কেন এটা উত্তর দিচ্ছেন, কেন এরকম ভাবে ভাবছেন, কেন ওরকম ভাবে ভাবছেন না, এই যে সম্পূরক প্রশ্ন করা অর্থাৎ আনকন্টেস্টেড যে ছেড়ে না দিয়ে তাকে আবার প্রশ্ন মানে বিদ্ধ করার ব্যাপারটা থাকে। গণমাধ্যম সাধারণত যেটা করে সেটা করতে পারবে না বলে প্রথমে গণমাধ্যমগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পিছিয়ে যায় যে না, তারা ইমেলে সাক্ষাৎকার নেবে না। পরবর্তীতে তারা আবার আগ্রহী হয়। পরবর্তীতে আগ্রহী হওয়ার ফলে তারা জানায় যে ঠিক আছে ইমেলেই সাক্ষাৎকার দেব। তখন আবার আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ সজীব ওয়াজেদ জয় এবং মোহাম্মদ এ আরাফাত তাদের পক্ষ থেকে আরেকটা শর্ত দেয়া হয়। কি সেই শর্ত? সেই শর্তটা খুবই মানে ইন্টারেস্টিং শর্ত। সেই শর্ত গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যমের মানাটা খুব টাফ শর্ত ছিল। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই তিনটি গণমাধ্যমকেই একই দিনে সাক্ষাৎকার প্রকাশ করতে হবে। এবং এটা কেন? এটা এই কারণেই যে একই দিনে যদি এই তিনটি বড় গণমাধ্যম সাক্ষাৎকার প্রকাশ করে তাহলে বিশ্বব্যাপী সেটার একটা আলাদা ইম্প্যাক্ট তৈরি হবে, আলাদা নজর পড়বে এবং পরিকল্পনা মতো সেটাই হয়েছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই তিন গণমাধ্যম যখন একই দিনে তাদের এই সাক্ষাৎকারটা, তারা সাক্ষাৎকার নিয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন ইমেলে, ভিন্ন ভিন্ন ব্যাপার, কিন্তু প্রশ্নের ধরনগুলো প্রায় সেমই ছিল, উত্তরগুলো প্রায় সেমই ছিল, কিন্তু তাদের শর্ত ছিল যে একই দিনে প্রকাশ করা হবে। তারপরে এই তিন গণমাধ্যম একসাথে সিদ্ধান্ত নেয় যে তারা 29 অক্টোবর এটা পাবলিশ করবে। তারপরে তারা ইমেল পাঠায়, ইমেলে শেখ হাসিনার প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়। দেওয়ার আগে নিশ্চয়ই তারা জয়, শেখ হাসিনা, মোহাম্মদ এ আরাফাত তারা নিশ্চয়ই এগুলো নিয়ে বিস্তর আলাপচারিতা করেছেন, গবেষণা করেছেন। ইমেলের উত্তরগুলো দেওয়ার পরে তারপরে তাদের সঙ্গে একটা সমন্বয় হয়। সমন্বয় হওয়ার পরে 29 তারিখে একসাথে গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকারটা প্রকাশ হয়। এখানে খুবই মানে রাজনীতির ক্ষেত্রে আমার মনে হচ্ছে, যেটা প্রথমে বলছিলাম যে আওয়ামী লীগের রাজনীতির এক ধরনের পরিপক্কতার ব্যাপারটা দেখা গেছে। সেটা হচ্ছে যে এই যে একই দিনে পৃথিবীর তিনটি বিখ্যাত গণমাধ্যমে সাক্ষাৎকার
প্রকাশিত হলে সেটার রাজনৈতিক ইম্প্যাক্ট যে আলাদাভাবে তৈরি হবে, সেই ব্যাপারটা যে তাদের মাথায় এসেছে, এটা একটা বড় রাজনীতি এবং তার সেই ব্যাপারে তারা সফলও হয়েছে। কিন্তু পত্রিকাগুলো প্রথমে যে সাক্ষাৎকার নিতে চায়নি ইমেলে, কারণ পাল্টা প্রশ্ন করার অপশন থাকে না, যেটা আবারও বলছি, যেটা আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন যে আনকন্টেস্টেড ছেড়ে দেওয়া। যে কারো সাক্ষাৎকার তিনি যেই হন না কেন, যে কারো সাক্ষাৎকার নেওয়ার ক্ষেত্রে সামনাসামনি সাক্ষাৎকার যখন নেওয়া হয় তখন ইন্টারেক্টিভ হয়, ব্যাপারটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। ইন্টারেক্টিভ হলে হয় কি, যে তিনি একটা উত্তর দিচ্ছেন, তার একটা পাল্টা প্রশ্ন তৈরি হলে তখন ব্যাপারটার গভীরে যাওয়া সম্ভব হয়, ব্যাপারটার মূল উপাত্ত বের করে আনা সম্ভব হয়। কিন্তু যখন লিখিত প্রশ্ন হয়, ইমেলে হয় যে আমি প্রশ্নগুলো লিখে দিলাম, আপনি উত্তর দিলেন, তখন ব্যাপারগুলো একপাক্ষিক হয়ে যায়। তারপরেও আন্তর্জাতিক মিডিয়াগুলো গত 14 মাস ধরে অপেক্ষা করেছে এই সাক্ষাৎকারের জন্য, আরও অনেক মিডিয়া অপেক্ষা করেছে এবং বাংলা ট্রিবিউন মোহাম্মদ এ আরাফাতকে উদ্ধৃত করে এটাও নিশ্চিত করেছে যে আরও বেশ কিছু গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হতে চলেছে, এরকমটাও তিনি বলেছেন এবং বাংলা ট্রিবিউন সেটাও নিশ্চিত করেছে। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমকে এক ধরনের কনভিন্স করতে পেরেছে আওয়ামী লীগ, এটা তাদের জন্য একটা পজিটিভ। আবার এই ক্ষেত্রে আবার প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা এরকম যে যেটা শফিকুল আলম ডাউটি স্ট্রিটের কথা বলেছিলেন, যে সাক্ষাৎকার প্রকাশের আগের দিনই আমরা দেখেছিলাম যে যুক্তরাজ্যের পৃথিবী খ্যাত আইনি ফার্ম ডাউটি স্ট্রিট দিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে আওয়ামী লীগ। সেখানে শফিকুল আলম বলেছিলেন যে আওয়ামী লীগ দেশের টাকা চুরি করে বাইরে নিয়ে গিয়ে সেই টাকা দিয়ে পৃথিবীর সেরা আইনি ফার্ম ভাড়া করে তারা মামলা করছে। সেই বিতর্কও উঠতে পারে যে এরকম গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশ এবং আরও গণমাধ্যমে যে সাক্ষাৎকার প্রকাশিত হবে, সেখানেও একটা বড় লবিস্ট নিয়োগ করা হয়েছে কিনা, যে লবিস্ট এই কমিউনিকেশনগুলো তৈরি করছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমকে কনভিন্স করতে পারছেন যে শেখ হাসিনার সাক্ষাৎকার তোমাদের প্রকাশ করা উচিত। অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই কারণেই বলছি যে শুধু একপাক্ষিক কথা বলে তো লাভ নেই, মানে দুই পাক্ষিকই হতে পারে। যেমন একই দিনে আমরা আল জাজিরার সাক্ষাৎকার যেটা দেখলাম, একই দিনে যে মানে আপনি যদি আরেকবার একটু দেখে নেন, এএফপি, রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট, এই তিনটা গণমাধ্যম যে শিরোনাম করেছিল সেই শিরোনামগুলো দেখে নিন, আর সাথে আল জাজিরার শিরোনামটা দেখে নিন। আল জাজিরাও কিন্তু এএফপি, রয়টার্সকে উদ্ধৃত করে ওই দিন নিউজ করেছিল। আল জাজিরার শিরোনামে যে কাভার ফটোটা ব্যবহার করেছে সেটা শেখ হাসিনার বিকৃত কাভার ফটো ব্যবহার করেছে। তার মানে হচ্ছে যে আল জাজিরা নিশ্চিত করে একটা সিগন্যাল দিতে চেয়েছে যে আল জাজিরা অ্যাজ এ হোল প্রতিষ্ঠান তারা শেখ হাসিনার এই রেজিমের বিপক্ষে অবস্থান করছে। তো আপনি যদি বলেন যে আল জাজিরাকে টাকা পয়সা দিয়ে কিংবা লবিস্ট নিয়োগ করে বিভিন্নভাবে কনভিন্স করে বিশাল অঙ্কের টাকা দিয়ে এই কাজটা করানো হয়েছে কিংবা এই কাজটা করানো হচ্ছে কিংবা ভবিষ্যতেও হবে, আল জাজিরাকে এর আগেও আমরা বহু বায়াসড নিউজ বহু বিষয়ে করতে দেখেছি, সেটা যদি কারো বিপক্ষে টাকা লেনদেনের ব্যাপার ঘটে থাকে তাহলে কারো পক্ষেও টাকা লেনদেনের ঘটনা ঘটতে পারে। এরকম আলোচনা তো অনেকে তুলতেই পারেন। এই তোলাটা আমার মনে হয় যে মানে খুব একটা যে অপরাধের ব্যাপার হবে সেটা হবে না। তবে আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করলাম অনেকদিন পরে, যে তারা একটা ম্যাচিউরড প্ল্যান, তারা সেই প্ল্যানটা ইনভেস্ট করলো এবং সেই প্ল্যানের মাধ্যমে যে আউটপুটটা আসলো, মানে ম্যাসিভ যে ইম্প্যাক্ট, সেই আউটপুটটা তারা আনতে পেরেছে। এখন আউটপুটটা বিদেশে আনতে পারলে তো হবে না, যেটা গতকালকেই মানে আমরা আলোচনা করেছিলাম একটা ভিডিওতে ইন্দিরা গান্ধীর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা নিউজকে নিয়ে, যে ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ হাসিনা তুলনামূলক চিত্র এঁকে সেখানে বলা হয়েছিল যে ইন্দিরা গান্ধী ৭৭ সালে পরাজয়ের পরে তিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জনগণকে বলেছিলেন যে আমার এই বিষয়গুলো ভুল হয়েছিল। ৩ বছরের মাথাতেই জনগণ আবার ইন্দিরা গান্ধীকে সাদরে বরণ করে নিয়েছিল। সেই উদাহরণ শেখ হাসিনা অ্যাপ্লাই করবেন নাকি ভিন্ন পথে হাঁটবেন? রাজনীতিতে অনেকভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেখানে আওয়ামী লীগ যদি মনে করে যে ইন্দিরা গান্ধীর পথে হাঁটবো না, আমি অন্য পথে হাঁটবো, সেটা আওয়ামী লীগের ডিসিশন। আওয়ামী লীগ ভালো বুঝবে যে তাদের মানে গাছে ভালো ফল, হিষ্টপুষ্ট ফল ধরবে কোন সার ব্যবহার করলে, একেবারেই সিদ্ধান্ত তাদের। গণেশ উল্টানো বলতে আমরা সাধারণত একটি দেশের রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, রাষ্ট্র ক্ষমতার যারা বসা থাকেন তাদেরকে উচ্ছেদ করা এবং সেই উচ্ছেদ করার জন্য সেই রাষ্ট্র ক্ষমতার চাইতেও আরও একটি শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা যখন অ্যাক্টিভ হয় এবং সেই রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের অপছন্দের লোকদেরকে সরিয়ে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করে, ছল বল কৌশল অবলম্বন করে এবং এর ফলে সরকার বা রাষ্ট্রের পতন হয়, এটাকে আমরা সাধারণত গণেশ উল্টানো বলি। গণেশ উল্টানোর সঙ্গে আপনারা জানেন যে গণেশ হিন্দুদের এক দেবতা এবং হিন্দুরা যাদেরকে ভগবান মনে করেন এমনই এক ভগবানের বডিগার্ড হিসেবে গণেশ নিয়োজিত ছিলেন। তো সেই ভগবানের সাথে দেখা করার জন্য বিখ্যাত যোদ্ধা, তিনিও একজন ভগবানের অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন। তো মানে তার মতো যোদ্ধা, তার মতো বীর এই পৃথিবীতে তৈরি হয়নি। অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন একেবারে পারঙ্গম এবং যাকে বলা হয় মহাভারতে এবং রামায়ণে এই বিষয়গুলো এত চমৎকারভাবে যাকে বলা হয় বর্ণনা করা হয়েছে। তো সেই যোদ্ধা, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না, সেই যোদ্ধা যখন সেই ভগবানের সাথে দেখা করতে গেলেন তখন গণেশ বাধা দিলেন
তখন সেই যোদ্ধা তার তলোয়ারের একটা কোপ দিয়ে সেই গণেশের মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। গণেশও এক দেবতা ছিলেন। এটা নিয়ে বিরাট ইতিহাস। তো যে কোনো কারণে হোক না কেন, গণেশের সততা, গণেশের ন্যায়নিষ্ঠতা এবং পরবর্তীকালে গণেশের এই কর্মকাণ্ডের জন্য দেবতার যে আশীর্বাদ এবং তাকে হাতির মস্তক নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা, এটাকে ক্ষমতার প্রতীক হিসাবে মনে করা হয় এবং সেই গণেশ উল্টে যাওয়া মানেই ক্ষমতা থেকে বিচ্যুত হওয়া। তো যেটা বলছিলাম যে সারা দুনিয়াতে যখনই যে কোনো সুপার পাওয়ার মহাকালে আবির্ভূত হয়, তো তারা সবসময় চায় যে পার্শ্ববর্তী রাজ্য, দূরবর্তী রাজ্য যার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তারা তাদের আনুগত্য প্রকাশ করুক। ধরুন, সিন্ধুর রাজা ছিলেন দাহির, আর হাজ্জাজ ইবনে ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর, খলিফা আব্দুল মালিকের গভর্নর। কিন্তু যেহেতু হাজ্জাজ বিন ইউসুফ অনেক ক্ষমতাধর ব্যক্তি, তো তিনি হুকুম দিলেন এটি কাজ করার জন্য। সেই কাজটি দাহির যখন করলো না, তখন তিনি মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়ে দাহিরের গণেশ উল্টে দিলেন। একইভাবে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ, তো মোহাম্মদ শাহ কথা শুনলেন না আহমদ শাহ, মানে যাকে বলা হয় নাদির শাহের। তো ফলে নাদির শাহ ভারত আক্রমণ করে মোহাম্মদ শাহকে পরাজিত করলেন, আগ্রা দুর্গ অধিকার করলেন এবং ময়ূর সিংহাসন নিয়ে গেলেন। এই হলো গণেশ উল্টানোর কাহিনী। তো অতীতের সেই যে চেঙ্গিস খান, নাদির শাহ, তৈমুর অথবা ধরুন সাইরাস, আলেকজান্ডার, যারা বিশ্বের বিভিন্ন দেশের গণেশ উল্টিয়ে দিয়েছেন, এখন সাম্প্রতিক সময় আমেরিকা সারা দুনিয়াতে গণেশ উল্টানোর জন্য তারা একেবারে সবচেয়ে শক্তিশালী। গত 100 বছরে এই পৃথিবীতে যত গণেশ উল্টে গেছে তার বেশিরভাগ গণেশ উল্টানো হয়েছে আমেরিকার মাস্টার প্ল্যান অনুযায়ী। আমাদের এই পাক ভারত উপমহাদেশে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই সকল রাষ্ট্রে যে সাম্প্রতিক সময় গণেশ উল্টে গেছে, ধরে নেওয়া হয় এটা আমেরিকার ডিপ স্টেট পলিসি বা মাস্টার প্ল্যান অনুযায়ী হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই সকল গণেশ উল্টানোর ক্ষেত্রে তারা যতটা সফল হয়, পরবর্তীতে তারা যে গণেশকে প্রতিষ্ঠা করে সেই গণেশকে রক্ষা করার ক্ষেত্রে তারা কখনো সফল হতে পারেনি, কোথাও পারেনি। এর কারণ হলো যে যারা আত্মমর্যাদাবান, পিঠে একটু মেরুদণ্ড আছে, মাথায় ঘিলু আছে, রুচি আছে, সততা আছে, দেশপ্রেম আছে, তারা কখনো মরে গেলেও পুরো বিদেশি গোয়েন্দা সংস্থা বা বিদেশি রাষ্ট্রের দালাল, তাবেদার এগুলো কখনো হয় না। কালো ভদ্রে কেউ কেউ হয়, কিন্তু পরবর্তীতে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার বিদ্রোহী হয়। যেমন ইমরান খান যে ক্ষমতা এসেছিলেন, সেটাও আমেরিকা এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা যৌথ প্রযোজনা ছিল, এবং সেই প্রযোজনার পিছনে রাইটিস্ট গ্রুপ অর্থাৎ ইসলামপন্থীদের একটা বিরাট অবদান ছিল। দেশের ভিতরে যারা ইনফ্লুয়েন্সার ছিলেন তাদের মধ্যে ডিজেল মৌলানা ওরফে মৌলানা ফজলুর রহমান, তার সঙ্গে পাকিস্তানের ইমরান খানের বন্ধুত্ব, রাজনৈতিক জোট। আর অন্যদিকে এখন যেমন বাংলাদেশে ইল্লু পিঙ্কু আছে, তো ঠিক তদ্রুপ ওই সময়টিতে পাকিস্তানের এরকম নানা ইল্লু পিঙ্কু ছিলেন যারা ভার্চুয়াল জগতে ডানপন্থা নেতা হিসেবে, আমি নাম বলবো না কাউকে, ডানপন্থা নেতা হিসেবে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। এইরকম কিছু নেতাকে আমেরিকা পাঠিয়ে তাদের মাধ্যমে বড় বড় সমাবেশ করে এরপরে ইমরান খানের পক্ষে যে জনমত তৈরি করেছিলেন, সেই জনমতে ক্ষমতায় এসে ইমরান খান পরবর্তীতে আমেরিকার দাবিদার থাকতে পারেনি। তার উত্থান হয়েছিল হামিদ কারজাই রূপে, আশরাফ ঘানি হিসেবে, কিন্তু তার যে পতনটা হয়েছে খালিদ বিন ওয়ালিদ হিসাবে। তো এক্ষেত্রে তার গণেশ উল্টানোটা আসলে তার জন্য অমর্যাদাকর নয়। কিন্তু পৃথিবীর অনেক দেশ যেরকম হয়, যেমন সাদ্দাম, তারপরে তাকে বলা হয় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তাদের ক্ষমতা আরোহণটা ওইরকম গাদ্দার হিসেবে তা হয়েছিল, কিন্তু ক্ষমতার চ্যুতিটা হয়েছিল বীর হিসেবেই, আমেরিকার কথা না শোনার কারণে তাদের ওইরকম হয়েছে। তো এইভাবে প্রথমে তিনি আমেরিকা যাদেরকে ক্ষমতায় বসায়, এর একটা বিরাট অংশ অযোগ্য হয়। অযোগ্য হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে তারা আবার জনরোষের কবলে পড়ে, যেভাবে হামিদ কারজাই বা যেভাবে আশরাফ ঘানিরা পড়েছেন এরকম। তারপর তারা ক্ষমতাচ্যুত হয় এবং আমেরিকাও সেখান থেকে তাদের যে এস্টাবলিশমেন্ট রয়েছে সেটা গুছিয়ে নিতে বা সেটা নিয়ে তারা পালাতে বাধ্য হয়। আফগানিস্তানে তারা যেভাবে প্লেনে করে পালিয়েছে, এটা সাম্প্রতিক সময় তাদের জন্য সবচেয়ে একটা বড় চপেটাঘাত। আবার ক্ষেত্র বিশেষে যেটা হয় সেটা হলো যে তারা খুব যোগ্য লোককে সিলেক্ট করে, কিন্তু তারা আবার স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যায়, যেভাবে ইমরান খান, পাকিস্তানের ইমরান খান। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন দেশে, যেমন নেপালে, শ্রীলঙ্কাতে, এখানে আমেরিকান পলিসি কাজ করেছে, কিন্তু পরবর্তীতে ওখানে আবার জনগণ এতটা শক্তিশালী, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা এতটা শক্তিশালী যে আমেরিকার যারা দাবিদার তারা ঠিক মতো সেখানে পারফর্ম করতে পারেনি। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।